আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর জল কামানের পর এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ, 11 জন আটক ও আহত অর্ধশতাধিক। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ, সরকার মানেই হয়রানির ধারণা দূর করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে সরকারের নির্দেশনা, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ করতে তারেক রহমানের আহ্বান, নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব, মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপনে রচনা প্রতিযোগিতার খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শাহবাগ থেকে মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার দাবিতে আন্দোলনরতদের আজও বাধা দিয়েছে পুলিশ। তাদের সেখান থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়। এতে আহত হয় অর্ধশতাধিক। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21 জেলার 6531 জনের সুপারিশ বাতিল করে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনরতদের এভাবেই বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়লে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে অভিযোগ আন্দোলনকারীদের। পুলিশ আমাদের জলকামান করছে, লাঠিচার্জ করছে, আর দেখেন আমাদের যে ভাই ছিল আমাদের সাথে আন্দোলনে ওদের ধরে নিয়ে গেছে। আজকে আমরা কেন এরকম লাঞ্ছিত? এখনো আসে না নারীর প্রতি সম্মান। আজকে 11টা দিন আমরা লাঠিচার্জ, টিয়ারশাল এভাবে নির্যাতিত হচ্ছে, সে এখনো চুপ করে বসে আছে। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থাপনা নিরাপদ রাখতেই এই অ্যাকশন বলছে পুলিশ। এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে। তো সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া, এখানে 144 সবসময় জারি থাকে, আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না, আমরা ওখানে ওদেরকে আটকায় দিচ্ছি। আগে শাহবাগ জাদুঘরের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ দেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুপারিশ পাওয়া 21 জেলার প্রার্থীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা একটি বড় ইস্যু, এটা 1 নম্বর বিবেচ্য বিষয়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সকল সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে শান্তি শৃঙ্খলার উপর। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। শুরুতেই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বক্তৃতা করেন তাদের প্রতিনিধিরা। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেন গেল 15.5 বছর দেশের প্রশাসন কিভাবে শাসক দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল।
দেশব্যাপী আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে ক্ষোভ জানান প্রধান উপদেষ্টা। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয়। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জন্ম সনদ, পাসপোর্ট, জমির খাজনা দিতে নাগরিকদের ভোগান্তি সহ্য করতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নানা ভোগান্তির কারণে নাগরিকদের কাছে সরকার মানেই হচ্ছে হয়রানি। জন্ম নিবন্ধন এটা কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে, পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আশা করে। এই সিস্টেমটা আমরা করতে পারছি না। বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছি না, অমুক করতে পারছি না, কর দিতে পারছি না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, নাগরিক হিসাবে পেয়েছে এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই কথা করে পৌঁছেন, বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতে র্যাঙ্কিং ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আমার জেলার সবথেকে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই। 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছে, কোন অবস্থানে আছে, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না। এটা একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়ে তুলতে হবে। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, এখন দেশ পুনর্গঠন করতে হবে। রাহুল রায় রিপোর্ট। বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলাভিত্তিক কাউন্সিলও করছে বিএনপি। নড়াইল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। আমাদের নেতা বলেছেন, যারা সমমনা দল আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধ হবে সেই স্বৈরাচারকে, সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। সেই খুনি স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে। বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। দেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা। রাহুল রায়, চ্যানেল আই। সামনের দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকতার নামে দালালির সমস্যা হলো সাংবাদিকদের দালালি ডকুমেন্টেড হয়ে যায়। গত 15 বছরে একদল সাংবাদিক মানুষ হত্যার বয়ান তৈরি করত,
পরিকল্পিত হত্যাকাণ্ডকে জায়েজ করতে কাজ করত বলে মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম বিষয়ক সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনায় তরুণ সংবাদকর্মীরা জানান কিভাবে শেখ হাসিনার ভয়ঙ্কর নির্যাতন ও নিপীড়নের মুখে গণ আন্দোলনকে তারা সফলতার দ্বার প্রান্তে নিতে সক্ষম হয়েছিলেন। ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেয় গণমাধ্যম মালিক ও নিউজ ম্যানেজারদের সমালোচনা করলেও মাঠের অনেক রিপোর্টার গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে বলে দাবি করেন তারা। গত 15 বছরে সাংবাদিকরা কিভাবে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে সেই ডকুমেন্টেশন রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসা সূচক 2-3টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নাই। তৃতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় স্মরণকালের বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদীর 11টি পয়েন্টে টানা 48 ঘণ্টার নানা কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কর্মসূচি বাস্তবায়নে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ভারতের একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে খালে পরিণত হয়েছে তিস্তা নদী। বছরের পর বছর মিটিং, বৈঠক ও তদবির করেও ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চরম গড়িমসিতে ভেস্তে গেছে সব প্রচেষ্টা ও আয়োজন। এতে উত্তরাঞ্চলের জনপদে বাড়ছে পানির হাহাকার। সংকট নিরসনে 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি। দাবি আদায়ে তিস্তা নদীর 11টি পয়েন্টে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা নদীর তো পানি নাই, এখন মাছ শাক কিছুই নেই, আমরা জেলে মানুষ, এখন তো কাম কাজ অন্য কোনো মানুষের ডাকায় না। মিটিং কত জনসভা হবে, কত লোক আসবে দেখবে, ভালো হবে, নদীটা খোঁড়ানো হলে ভালো হবে। আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা এই তিস্তা অববাহিকে অবস্থান করব। এই তিস্তা পাড়ের মানুষ সর্বাত্মকভাবে একাত্মতা ঘোষণা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি সহ উত্তরের মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রত্যয় আয়োজকদের। 17 তারিখ দিন এবং রাত, 18 তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে। 2 দিনের কর্মসূচি সফল করতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধাতে মিছিল করেছে দলমত নির্বিশেষে তিস্তা পাড়ের মানুষ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। আমাদের এবারে প্রসঙ্গ ভাষার মাস ফেব্রুয়ারি। অমর 21 বই মেলার 16তম দিন আজ। সেখানে আছেন ইফতেখার উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, বই মেলার এখনকার খবর আমাদেরকে জানাবেন। তামিনা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি অমর 21 বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টল রয়েছে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা 1503টি ছাড়িয়েছে। আর আরেকটি খবর আমি দর্শকদের জানাতে চাই যে এবারে অমর 21 বইমেলায়
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে প্রকৃতি কথা 2, যার প্রকৃতি কথা 1 কিছুদিন আগে এসেছিল। তো এই মুহূর্তে আমার সাথে মজুদ রয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান, যিনি দীর্ঘদিন প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করেছেন এবং পরিবেশের প্রতি যার সারা জীবনের একটি অভিজ্ঞতা রয়েছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি এবার শিশুদের উপযোগী করে এই কমিক সিরিজ লিখেছেন। আমি একটু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, তাকে একটু স্বাগত জানাতে চাই। আপনাকে চ্যানেল আই নিউজে স্বাগত। ধন্যবাদ। জনাব মুকিত মজুমদার বাবু, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি হঠাৎ করে না, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু এই যে আপনার প্রজাপতি বর্ণিল প্রজাপতি, এর আগে আপনি লিখেছেন ছোট্ট পাখি চন্দনা, এই যে ছোটদের নিয়ে যে কাজ করার যে বিষয়টা, এটা কি করে আপনার চিন্তায় এলো? আসলে আমাদের চারপাশে যাই আছে তাকে আমরা যদি ছোটদের মাধ্যমে তুলে ধরতে পারি, কারণ ছোটদের কাছে যদি আমরা তুলে ধরি এবং তারা যদি এতে সচেতন হয়, তখনই কিন্তু বড়দেরও ওরা বাধ্য করবে এই সচেতনতার ব্যাপারটি যাতে আমরা পালন করি। কারণ আমরা যখন দেখি একজন বড় বাবাকে কিংবা পরিবারের গুরুজনকে বাচ্চারা যখন বলে সিগারেট খেতে মানা করে, তখন কিন্তু সেই বাবা অথবা সেই গুরুজন কিন্তু সেটা শোনে এবং সে কিন্তু সিগারেট খাওয়া বন্ধ করে ঘরের ভিতরে অ্যাটলিস্ট, অথবা আস্তে আস্তে ছেড়ে দেয়। এই যে সচেতনতার ব্যাপারটি, বাচ্চারা যখন কোনো কিছু চায়, আমাদের কিন্তু একটা ইমোশনাল জায়গা থেকে কিন্তু সেটা আমরা কিন্তু বন্ধ করি না। তো এই ধরনের সচেতনতার ব্যাপারটিও কিন্তু আমরা যখন এই বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো, আমাদের চারপাশে যা আছে, যেমন আমাদের এই পাখি বলি, গাছ বলি, প্রজাপতি বলি, নানা ধরনের পতঙ্গ বলি, ফড়িং বলি, আসলে এরা আমাদের কি উপকার করছে এটা কিন্তু বাচ্চাদের কিন্তু আমাদের কমিউনিকেট করতে হবে, তাদের বোঝাতে হবে, এবং তারা যখন বুঝবে তখন কিন্তু সারা জীবনই মনে রাখবে। আমার তো মনে হয় আমরা ছোটোবেলায় যা শিখি তা কিন্তু আমরা কিন্তু সহজে ভুলি না। তো সুতরাং একই কথা, আমাদের এই পরিবেশ প্রকৃতির ব্যাপারটা যত বেশি আমরা ওদের মাথায় ঢুকাতে পারবো, ততই কিন্তু ওরা সজাগ হবে, আমাদেরও সজাগ করবে, এবং অন্যদেরও কিন্তু এই ধরনের যে নানা ধরনের জিনিস আছে তার ব্যাপারে সচেতনতার ব্যাপারটা ওরাও ছড়িয়ে দিবে। তো আমি মনে করি আমি সেই জায়গা থেকেই এই বাচ্চাদের ব্যাপারে যেই বইটি আমরা বের করছি, সেটা হলো আমি বলবো অ্যানিমেটেড স্টোরি বুক। এটা অ্যানিমেটেড স্টোরি বুক প্রকৃতি পরিবেশ নিয়ে আগে কখনো হয়নি, এই প্রথম কিন্তু এটা করা হয়েছে। আমি অন্যান্য বই যেমন লিখি, অন্যান্য জিনিস যেমন তুলে ধরি নানা বিষয় নিয়ে, সেখানে আমি কিন্তু এটাও চিন্তা করেছি যে স্টোরি বুকের, অ্যানিমেটেড স্টোরি বুকের মাধ্যমে যদি আমি এই ব্যাপারটি তুলে ধরি বাচ্চাদের কাছে, তাহলে ওরা খুব ইন্টারেস্ট নিয়ে দেখবে, বইটা পড়বে, এবং এটা এই যে নানা বিষয়, সে বিষয়গুলি নিয়ে সচেতন হবে। এবং এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বাইল্যাঙ্গুয়াল, ইংরেজি এবং বাংলা দুইভাবেই কিন্তু এই বইটি করা হয়েছে, এবং এখানে যে মেসেজগুলো আছে যাতে তারা সহজে বুঝতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে। আপনার প্রথম প্রকৃতি কথা সিরিজের প্রথম যে বইটি ছোট্ট পাখি চন্দনা, সেটা আমরা পড়েছিলাম যে একটি আহত পাখি আশ্রয় নেওয়ার পর শিশুরা, দুটো শিশু সেখান থেকে অনুপ্রেরণা পায় এবং তা থেকে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়, এই যে প্রাণীদের যে সেবা যত্ন করতে, এই চিন্তাটা পায়। এবার দ্বিতীয় আজকে যেটি এসেছে বর্ণিল প্রজাপতি, সেটার বিষয়বস্তুটা আপনি নিজ মুখে একটু বলুন। বর্ণিল প্রজাপতির ব্যাপারটা, প্রজাপতি যে আমাদের উদ্ভিদের ব্যাপারে বিশাল একটা ভূমিকা পালন করে, এই যে পরাগরেণুটা ছড়িয়ে দেয় ফুল থেকে ফুলে, এবং তার মাধ্যমে যে আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি, আমরা এই যে ফুল ফল যাই দেখি না কেন সবই কিন্তু এই প্রজাপতির মাধ্যমে হচ্ছে, মৌমাছির মাধ্যমে হচ্ছে, ইভেন ফড়িং তার মাধ্যমে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু পতঙ্গের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। পতঙ্গ যখনই এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখনই কিন্তু পরাগরেণু ছড়িয়ে যাচ্ছে এবং তাতে কিন্তু উদ্ভিদের বংশবৃদ্ধি হচ্ছে, এবং সেই মেসেজটা কিন্তু এখানে এই বর্ণিল প্রজাপতির এই বইটিতে দেওয়া হয়েছে। আপনি তো দীর্ঘদিন প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করেছেন, তো তারই ধারাবাহিকতায় প্রতি বছরের নেই এবারও প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে। তো এইখান থেকে যদি আপনি যারা নতুন পরিবেশ কর্মী
হচ্ছেন বা প্রকৃতি নিয়ে কাজ করছেন তাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবেশ কর্মী দীর্ঘদিনের হিসেবে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চান আর কি চ্যানেলের মাধ্যমে। আমি একটা কথা বলি যে বাড়ির থেকে কিন্তু সচেতনতা শুরু করতে হবে। আমরা কিন্তু ধর্মীয় শিক্ষাটা খুব জোরে সোরে দেই, কিন্তু প্রকৃতি পরিবেশের শিক্ষাটাও দিতে হবে তার পাশাপাশি। এবং প্রকৃতির এই গাছটা কি করে, এই ডালটা কেন ভাঙতে হবে না, পাখির ডিম কেন ভাঙতে হবে না গলতি দিয়ে, অথবা ব্যাংকে কেন ঢিল ছুঁড়ে মারতে হবে না, এরা কি উপকার করছে এবং এরা আমাদের কি ধরনের এই পরিবেশ প্রকৃতিকে কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু আমাদের বোঝাতে হবে বাচ্চাদের ছোটোবেলার থেকেই। সুতরাং এই ব্যাপারটি কিন্তু খুবই জরুরি। বাচ্চাদের যখনই আমরা এই জিনিসগুলো বোঝাবো ওরা কিন্তু বড় হবে এর সাথেই এবং বুঝতে পারবে কেন ফুল ছিঁড়তে হবে না, কেন ডাল ভাঙতে হবে না, কেন পাখির ডিম ভাঙতে হবে না, ব্যাংকে কেন মারতে হবে না, এরা কি উপকার করে। এই কমিউনিকেশনটা কিন্তু করতে হবে, এই জিনিসটা কিন্তু বোঝাতে হবে ওদের। ওরা বুঝলে এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। জনাব মুকিত মজুমদার বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলার 958 এবং 959 নম্বরের স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের স্টলে পাওয়া যাবে প্রকৃতি কথা 1 এবং প্রকৃতি কথা 2 এই বইটি। এছাড়াও প্রকৃতি নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থ এবং প্রামাণ্য প্রতিবেদন এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত যে সমস্ত পুস্তক রয়েছে সেগুলো এই স্টলে পাওয়া যাবে। ধন্যবাদ। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালনের পরামর্শ দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে। সম্মেলনে শিক্ষা, পরিকল্পনা এবং স্বাস্থ্য উপদেষ্টা আলাদা আলাদা বৈঠক করেছেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জেলা প্রশাসক সম্মেলনে সরকারের অগ্রাধিকার বিষয়গুলো জানিয়ে স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতিশীলতা আনতে তাগিদ দেওয়া হয়। কাজের বিভিন্ন সমস্যা ও বাধাগুলো তুলে ধরেন জেলা প্রশাসকরা। বৈঠকে এপ্রিলে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ও বিতরণ নিশ্চিত করা, অগ্রাধিকার ভিত্তিতে দেশের প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া, বন্ডের মাধ্যমে শিক্ষকদের বেতন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করা, এনজিওগুলোকে দ্রুততম সময়ে প্রত্যয়ন এবং সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কি করে সুষ্ঠু করা যায়, আমাদের সরকারের তো প্রধান কাজ হলো সবাই দাবি দেওয়া মেটানো না, বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে স্কুল পর্যায়ে স্নাতক এবং কলেজের জন্য মাস্টার্স পাস ব্যক্তিকে রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় যারা ভালো মানুষ আছেন, যারা সৎ মানুষ আছেন, সবাই যাদেরকে গণ্যমান্য, তাদের মধ্যে সরকারি চাকুরে আছেন, তার মধ্যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত, এ ধরনের মানুষজনকে যেন ওই পরিচালনা পরিষদে, স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক সহ স্বাস্থ্য বিষয়ক 5,000 পদ সৃজন ও নিয়োগের বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ধাক্কাধাক্কিতে 10 নারী ও 3 শিশু সহ 18 জনের মৃত্যু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ।
নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে 10 নারী ও 3 শিশু সহ অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। শনিবার রাত 11টার দিকে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রথমে 4 নারী অজ্ঞান হয়ে যান। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আরও হতাহতের খবর প্রকাশ্যে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। ওই দুই প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করেন দুটি ট্রেন বাতিল হয়েছে, ফলে ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতির তৈরি হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন তিনি। নিটল টাটা, বিশেষ সংবাদ। বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা হয়েছে। তাফালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে অংশগ্রহণকারীরা তাদের রচনা উপস্থাপন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক তন্ময় মিত্র ও শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বিশ্বাস সহ সংশ্লিষ্ট। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পুষ্টি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস বাজারে এনেছে এসিআই পিওর ফর্টিফাইড আটা। রোববার সকালে গুলশানে এক অনুষ্ঠানে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফুডস ও কমোডিটি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, স্বপ্নের ডিরেক্টর সোহেল তানভীর খান, মিলার্স ফর নিউট্রিশনের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার গুলজার আহমেদ, টেকনো সার্ভের সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট নাইম জুবায়ের সহ এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস ও রিটেইল চেইন স্বপ্নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। দুবাইয়ে অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু। একমাত্র প্রস্তুতি ম্যাচ পাকিস্তান শানিসের বিপক্ষে। এবারে রয়েছে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হচ্ছে দুবাই থেকে। দুবাই পৌঁছে একদিন বিশ্রাম শেষে সেই অভিযানের প্রস্তুতি শুরু করেছে টিম টাইগার্স। শনিবার দুপুরে দুবাইয়ে পুরো সেশনের অনুশীলনে অংশ নেন নাজমুল হোসেন শান্ত ও তার দল। কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে অনুশীলন করেন শান্ত সৌম্যরা। এই ভেন্যুতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল টুর্নামেন্ট শুরুর আগে 17 ফেব্রুয়ারি বাংলাদেশ দল মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের এ গ্রুপে ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচের পর গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুটি ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে রাওয়ালপিন্ডিতে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর জল কামানের পর এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ। 11 জন আটক ও আহত অর্ধশতাধিক। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সরকার মানেই হয়রানির ধারণা দূর করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান। নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে সরকারের নির্দেশনা। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার 3য় পর্ব। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।